The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability or completeness of this information. নমস্কার, সুজিত চট্টোপাধ্যায় দিগদর্শনের একটি নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। বাঙালি নাকি ব্যবসা বিমুখ? হ্যাঁ, বাঙালি ব্যবসা বিমুখ এরকম একটা বদনাম আছে, তবে ইদানিং নাকি কিছুটা পাল্টাচ্ছে ছবিটা। কিন্তু একটা সময় ছিল যে বাঙালির ব্যবসা দেখে অন্য সম্প্রদায়ের মানুষ কিন্তু হিংসে করত, সেই মধ্যযুগের আগে থেকে, মানে সেন সাম্রাজ্যের সময় থেকে। অত পেছনেতে যাব না, আমি চলে আসছি 19 শতাব্দীতে। ভাবতে পারেন 19 শতাব্দীতে একজন মানুষ মাথায় করে কেরোসিন তেলের জ্যারিকেন নিয়ে কলকাতায় ঘুরে ঘুরে কেরোসিন তেল বিক্রি করতেন। আস্তে আস্তে তার খদ্দেরদের তালিকায় চলে এলেন বড় লাট, ছোট লাট। তারপর ব্যবসা বাড়তে লাগলো, তিনি তার 5 পুত্রকে মানুষ করতে লাগলেন। সেই সময় বার্মাসেলের কাছ থেকে ডিস্ট্রিবিউশন শিপ নিয়ে যেমন কেরোসিন তেলের ব্যবসা শুরু করেছিলেন, তারপর চলে এলো পেট্রোল, ডিজেল। কলকাতায় মোটর গাড়ি, তখনকার দিনে হাওয়া গাড়ি বলা হতো, সেসব আসতে শুরু করে দিল। সুতরাং জ্বালানি তেলের প্রয়োজন হয়ে পড়লো। ব্যবসায়িক বুদ্ধি কাজে লাগিয়ে এরম একজন ভদ্রলোক, তার নাম হচ্ছে অমৃতলাল দা, তিনি এবার বিক্রি করতে শুরু করলেন পেট্রোল, ডিজেল। একটা জায়গায় সেখানে মাটির নিচে রিজার্ভার তৈরি করে সেখানে তেল রাখা হতো। বিভিন্ন গাড়ি নিয়ে গাড়ির মালিকরা আসতেন সেখান থেকে তেল নিতে আর কি। তো যাই হোক, বুঝতেই পারছেন যে কেরোসিন তেল থেকে চলে এলেন উনি পেট্রোল, ডিজেলেতে। আর্থিক অবস্থাও ভালো হতে শুরু করলো। তারপর তিনি তার কলকাতার যে বাড়ি, সেখানে জগদ্ধাত্রী পুজো করতেন ধারাবাহিকভাবে। তিনি দুর্গাপুজো শুরু করেন। কেন দুর্গাপুজো শুরু করেন, কেন জগদ্ধাত্রী পুজো হতো, তারপর কালী পুজো, তারপরে সরস্বতী পুজো ইত্যাদি হয়, এইসব নিয়ে ওই বাড়ির একজন প্রবীণ সদস্য, ঘটনাচক্রে আমার স্কুল জীবনের বন্ধু, তার নাম অমরনাথ দা, সে কিন্তু ওই রক্ষা করে রেখেছে তাদের ঐতিহ্য। একটা ট্রাস্টি আছে, অনেকেই ওর সঙ্গে সহযোগিতা করেন, কিন্তু মূল বিষয়টি যিনি নিজের ঘাড়ে করে নিয়ে বহুদিন ধরে এই দা বাড়ির ঐতিহ্যকে ধরে রেখেছেন, তার নাম হচ্ছে অমরনাথ দা। তার সঙ্গে ফোনে আমি একটু গল্প করেছিলাম তাদের বাড়ির পুজোর ইতিহাস নিয়ে। আমার মনে হলো যে আপনাদের ভালো লাগবে, তাই জন্য অনুষ্ঠানটা বানালাম। তার আগে একটা প্রতিবেদন দেখাবো কি করে উনি বাঁকুড়ার কোতলপুর থেকে, মানে ভাগ্যের দোষে অবস্থা খারাপ হওয়াতে বাঁকুড়ার কোতলপুর থেকে উনি চলে আসেন কলকাতায় হাওড়া স্টেশনে। সেখান থেকে চলে যান ডোমজুর, তার গুরুগৃহে কিছুদিন থাকেন। তারপর চিতপুর অঞ্চলে পুকুর সহ একটা জমি কিনে সেখানে বাড়িটি তৈরি করেন, এবং সেই বাড়িটি আজকে নতুন করে সংস্কার করে এই অমরনাথ দা একটা দেখবার মতন বাড়ি করেছে। আপনারা দুর্গাপুজোয় তো খবরটা পাননি, যদি জগদ্ধাত্রী পুজোয় আসেন তাহলে আপনার বাড়িটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন যে কি সুন্দরভাবে অমরনাথ মেনটেন করেছেন। ফোনেতে তার সঙ্গে যখন কথা বলবো আপনারা বুঝতে পারবেন, ও আপনাদের আমন্ত্রণ জানাবে তাদের জগদ্ধাত্রী পুজোতে আসার জন্য। চলুন আগে ওই প্রতিবেদনটা একটু দেখে নিই। অমরনাথ দায়ের যিনি আর কি প্রপিতামহ যিনি রয়েছেন, অমৃতলাল দা, তিনি কিভাবে এলেন কলকাতায়, তারপর বাড়ি করলেন, ব্যবসায় তার স্ফুরণ ঘটলো, এই সব কিছু ইতিহাস এবং দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো, এইসব নিয়ে যে ইতিহাসটা, সেগুলো তার কাছ থেকে আমি জানবো। আপনারা শুনুন। প্রথমে একটা প্রতিবেদন। 1772
বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ধর্মতলার জঙ্গলে হাতির পিঠে চেপে যে কত বাঘ মেরেছিলেন তার হিসেব ইতিহাসে নেই, কিন্তু ক্রমশ জঙ্গল কেটে বসতি বাড়তে লাগলো কলকাতায়। এলেন ঠাকুর বংশের পূর্বপুরুষ পঞ্চানন কুশারি। গোবিন্দপুরে আজ যেখানে ফোর্ট উইলিয়াম সেখানেই তিনি বাড়ি করলেন। সময়টা সম্ভবত ওই 1690 থেকে 1720। এর 50 বছরের মধ্যেই কলকাতাকে করা হলো ভারতের রাজধানী। ফলে দেশ জুড়ে বহিরাগতের আগমন যেমন বাড়ল কলকাতায়, তেমনি বাংলার জেলাগুলি থেকেও বহু বাঙালি কলকাতার নাগরিক হলেন। এমনই এক সময় বাঁকুড়ার কোতলপুর থেকে ভাগ্যান্বেষণে এলেন অমৃতলাল দাঁ। পরিবার সহ অমৃতলাল দাঁ প্রথমে এসে উঠলেন ডোমজুড়ে তার গুরুগৃহে। তারপর চিতপুর বিকেপাল অঞ্চলে একটি পুকুর সহ জমি কিনলেন, আর সেখানেই গড়ে উঠল আজকের দা বাড়ি, অমৃতলাল দাঁয়ের বাড়ি। ইংরেজরা চিতপুরের রাস্তাটিকে বলতো ওল্ড পিলগ্রিমেজ রোড, বাংলায় যার অর্থ করলে দাঁড়ায় তীর্থক্ষেত্র যাওয়ার পথ। রাস্তাটি বানায় সাবর্ণ রায়চৌধুরী পরিবার, কেননা হালি শহরে থাকতো তাদের বড় তরফ আর বরিশায় ছোট তরফ, আর এই চিতপুরই ছিল কলকাতার প্রধান রাস্তা। এই পথেই পুণ্যার্থীরা কালীঘাটে যেতেন। 1600 শতকের শেষে কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী তার চণ্ডীমঙ্গল কাব্যে লিখলেন, তরায় চলিল তরি তিলেক না রয়, চিতপুর শালিকা এড়াইয়া যায়। চিতু ওরফে চিত্ত ডাকাতের ডেরায় পূজিতা হতেন দেবী চিত্তেশ্বরী কালী, তাই এলাকার নাম হয়েছিল চিতপুর। একসময় তো কলকাতার সেরা ধনীদের আবাসস্থল হয়ে ওঠে এই চিতপুর, হাটখোলা, শোভাবাজার। সুতরাং অমৃতলাল দাঁয়ের এই বাসস্থান নির্মাণে চিতপুর কেন পছন্দ হলো সহজেই তা অনুমেয়। এস ওয়াজেদ আলীর সেই ট্র্যাডিশন সমানে চলেছে বাক্যটির বাস্তবায়ন অমৃতলাল দাঁ বাড়ি। 179তম বর্ষের জগদ্ধাত্রী ও 159তম বর্ষের দুর্গাপুজোর সাক্ষী থাকছে এই দাঁ পরিবারের আগামী প্রজন্ম। কলকাতা পত্তনের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বাংলারও বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সম্প্রদায় যেমন কলকাতায় বসতি স্থাপন করলো, বাঙালি গন্ধবণিক সমাজও তার ব্যতিক্রম নয়। পুরাণের ব্যাখ্যায় বলা হয়েছে, বণিক ও বর্ণ বিভাজনে বৈশ্য সম্প্রদায় গন্ধবণিকেরা। ইতালিতে এই বণিকদের বলা হয় বনান্নি, তামিলে বনাচেটি, ইংরেজিতে বেনিয়ান, আর হিন্দিতে বনিয়া, আর বাংলায় বেনে। যারা গন্ধদ্রব্যের ব্যবসা করতেন তারা গন্ধ বেনে, আর সোনার উপর কারবারিরা সোনার বেনে। রামায়ণের অযোধ্যা কাণ্ডে বর্ণিত হয়েছে, দন্তকারা সুধাকারা যে চ গন্ধে পজিন, অর্থাৎ গন্ধদ্রব্যের কারবারিরা গন্ধবণিক। মহাভারতে উল্লেখ আছে, গন্ধবণিকেরা বিশ্বের বিভিন্ন প্রান্তে গন্ধদ্রব্য ও ঔষধি বৃক্ষলতা, ফল, বীজ আমদানি রপ্তানি করতেন। বাঁকুড়ার এমনই এক গন্ধবণিক
অমৃতলাল দা স্ত্রী হেমাঙ্গিনী দেবীকে নিয়ে পরিবার সহ কলকাতায় এলেন। বাঁকুড়ার কোতলপুর ছিল তার বাস। ইতিহাস বলে 16 শতাব্দীর শেষে গড় মান্দারণের পাঠান অধিপতি কতলু খানের সঙ্গে মোগল সেনাপতি মান সিংহের যুদ্ধ বেঁধেছিল। বাঁকুড়ার চাঁদনি ঘাটে সেনা শিবির স্থাপন করেছিলেন এই কতলু খান, তাই নাকি এলাকার নামকরণ হয়েছিল কোতলপুর। আবার অনেকে বলেন এই চাঁদনি ঘাটের যুদ্ধেই কোতল করা হয়েছিল কতলু খানকে, তাই নামকরণ হয়েছে কোতলপুর। বঙ্কিমচন্দ্র বলেছিলেন ইংরেজরা পাখি শিকার করলেও ডায়েরিতে লিখে রাখে, আর বাঙালি তার ইতিহাস সম্বন্ধে খুব উদাসীন। তবুও কেউ কেউ যেমন নিহারঞ্জন রায় এবং দীনেশচন্দ্র সেন এবং আরো অনেকে এই বাঙালির ইতিহাস নিয়ে একটা চর্চা করে লিখে গেছেন, কিন্তু সম্পূর্ণ ইতিহাস কিন্তু আজ পর্যন্ত হয়নি, সম্ভব হয়ে ওঠেনি। কবে হবে জানি না, সেই আশায় তো রইলাম। কিন্তু কলকাতার যে পত্তন, তারপর অনেক ধনী মানুষেরা কিভাবে বাইরে থেকে এসে কলকাতায় বসবাস করতে শুরু করলেন, যার অন্যতম হচ্ছেন এই অমৃতলাল দা। তার কলকাতায় আগমন এবং কিভাবে কষ্ট করে মাথায় কেরোসিন তেল বয়ে বাড়ি বাড়ি বিক্রি করে তারপর তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন, এই সব ইতিহাসটা নিয়ে ফোনে কথা বলেছিলাম, আপনাদের জানিয়েছি যে ওই বাড়ির এই মুহূর্তের যিনি দায়িত্বের কাঁধে আছেন আর কি, ট্রাস্টির, তার নাম অমরনাথ দা। তার সঙ্গে একটা ফোনে কথা বলবো। চলুন সরাসরি ওই ফোনে যে রেকর্ডিং করেছি সেটা আপনাদের কাছে হাজির করছি, একটু শুনুন, আশা করি ভালো লাগবে। হ্যালো হ্যালো অমরনাথ, আমি সুজিত বলছি। সুজিত বল, শুভ বিজয়া। শুভ বিজয়া। তো কেমন হলো বাড়ির পুজো, কেমন কাটলো? খুব ভালো, খুব ভালো। বৃষ্টি বাদলার আতঙ্ক থেকে অনেকভাবেই রক্ষা পেয়ে গেছি আর কি। যদিও মানে বর্ষায় ঠাকুর বিসর্জন হয়েছে, তখন বৃষ্টি হচ্ছে। আচ্ছা। তো বৃষ্টির তো এখন কোনো সীমা পরিসীমা নেই, হয় আবার 6 ঘন্টায় 300 মিলিমিটার, একটা আতঙ্ক থেকেই যায়। তো সমস্যাটা দেখলাম যে বাড়বে, তো বাড়তেই পারে। তো বিজয়ের দিনকে যখন বৃষ্টি হচ্ছে, তো 2:44 মহেন্দ্রযোগ বিসর্জনের, তখন আমি বললাম যে বেরিয়ে পড়ো, থেমে থেকো না, কারণ বেরিয়ে না পড়লে বৃষ্টি যদি বাড়ে তখন তো তোমাদের যাওয়াটাই আটকে যাবে, মহেন্দ্রযোগে বিসর্জন হবে না। ঠিক। তো আমাদের দিনের বেলায় হয় বিসর্জনটা। আচ্ছা, এটা মানে তোদের বাড়িতে তো জগদ্ধাত্রী পুজো হয় বহু বছর ধরে, প্রায় বোধহয় 150 বছরের বেশি হয়ে গেছে। হ্যাঁ, 180 বছর হবে সামনে বছর, এবছর 179। আচ্ছা, তাহলে তাহলে 179-80 বছর। পুজো হচ্ছে 159। আচ্ছা, 20 বছরের ব্যবধান। 20 বছরের ব্যবধান। আচ্ছা, এই যে জগদ্ধাত্রী পুজোটা শুরু হলো আগে, তারপর 20 বছর বাদে দুর্গাপুজো শুরু হলো বাড়িতে। তো ঘটনা যেটা হচ্ছে, দাবাড়ি হিসেবে কলকাতায় অনেকগুলি দাবাড়ি আছে, বনেদি দাবাড়ি। তো শ্রীকৃষ্ণ দাবাড়ি, দাবাড়ি, এর মধ্যে এরা তো নিশ্চয়ই সব মানে আত্মীয় পরিজনের মধ্যেই সকলে, তাই তো? একদম। কোন জায়গায় এদের বাড়ির মেয়ে আমাদের বাড়িতে এসেছে, আচ্ছা, আমাদের বাড়ির মেয়ে ওদের বাড়িতে গেছে, এরকম সব এক্সচেঞ্জ হয়েছে। সবাই গন্ধবণিক বাই কাস্ট। গন্ধবণিক, সব গন্ধবণিক। পরবিষ্ট পাল, এরাও গন্ধবণিক। আচ্ছা, তাহলে গন্ধবণিক হওয়ার সূত্র ধরে নিশ্চয়ই বাড়ির যে কুলদেবী, সেটা নিশ্চয়ই গন্ধেশ্বরী দেবী। অবশ্যই অবশ্যই গন্ধেশ্বরী দেবী। আমাদের মানে পিরিয়ডিক্যাল পুজোতে গন্ধেশ্বরী পুজো হবেই একদম, কিন্তু রেগুলার পুজোতে আমাদের ইষ্ট দেবী হচ্ছেন জগদ্ধাত্রী, আর রেগুলার পুজো হয় মা মঙ্গলচণ্ডীর। আচ্ছা, সবই বৈষ্ণব মতে পুজো হয়। একদম একদম। আচ্ছা, তো বলিদান হতো। সেটা শুনছি যে বলিদান হতো আগে। বলিদান হতো, সেটা আমি মানে বাড়ির সব বাচ্চাদের, বড়দের সব রিকোয়েস্টে তারপরে সিদ্ধান্ত নিয়েছি বলিদান বন্ধ। তুই তো আমার বাড়ি এসেছিস, নিশ্চয়ই নিশ্চয়ই। বলিদানের জায়গায় এখন ওখানে একটা বড় লম্বা আলোর পোস্ট লাগানো আছে। আচ্ছা আচ্ছা। তো
সেইটা আর কি আমি করে দিয়েছিলাম বছর 25 আগে, যে বলিদান বন্ধ, ওখানে পোস্ট লাগিয়ে দাও। আচ্ছা, তাহলে কারো কোনো মনেতে কোনো ভয় ভীতি থাকবে না যে ওখানটায় বলিদান হতো, ওখানটা পা দিতে হবে না, ওখানটা ঘিরে রাখতে হবে। তো পোস্ট হয়ে গেছে, ওখানটা একটা পাথরের বেদির মতো করে দেওয়া আছে, সো দ্যাট ওখানে কেউ পাও দেয় না, কিছুই না, বেশ সুন্দর দেখতে লাগে। আচ্ছা, আমি আসছি, এই প্রসঙ্গে আসবো। তার আগে একটু জানতে চাইছি, যেটা প্রথমেই বলছিলাম, সেটা হচ্ছে যে 20 বছর পর জগদ্ধাত্রী পুজো শুরু হওয়ার 20 বছর পর এই দুর্গাপুজো শুরু হলো। তো জগদ্ধাত্রী পুজো যখন হচ্ছেই বাড়িতে, তখন এই আবার আরেকটা এরকম রাজকীয় আরেকটা পুজো, এবং সেটা সময়ের ব্যবধানটা খুব একটা বেশি নয়। তো কিভাবে এই দুর্গাপুজোটা প্রচলনটা হলো বাড়িতে? সবই আমার শোনা পূর্বপুরুষদের মুখে। আমার প্রদাদু ছিলেন এটার ফাউন্ডার। হ্যাঁ, প্রদাদু, তিনি প্রতিষ্ঠাতা, তিনি পুজো প্রথম করেন জগদ্ধাত্রী পুজো। তো ওনার নামে কি অমৃত লাল দা? অমৃত লাল দা, যার নামে আমাদের দেবত্ব স্টেট, অমৃত লাল দা দেবত্ব স্টেট। তো উনি প্রথম দুর্গাপুজো, এই জগদ্ধাত্রী পুজো যখন করেন, তখন আমাদের তো ইষ্টদেবী জগদ্ধাত্রী, তো সে তো তার পুজো হয়। এইবার ওনার এক বোন ছিল, তো তিনি ফেরত আসেন বাল্য বিধবা হয়ে, সেই বাড়িতে চলে আসেন। আচ্ছা, তো বোন মানে বিয়ে হয়েছে বাল্য বিধবা, 16 বছর বয়স শুনেছিলাম, কিন্তু কত বছরে বিয়ে হয়েছে সেটা আমি জানি না। তাকে 16 বছরের বালিকাই বলা যায়। নিশ্চয়ই নিশ্চয়ই। তো সেই সময় সে বলছে, দেখো দাদা, এই বাড়িতে তো দুর্গাপুজো নেই, কিন্তু আমার শ্বশুর বাড়িতে দুর্গাপুজো ছিল, আর দুর্গাপুজোতে আমি কত না খাটাখাটি করতাম, তো এই বাড়িতে তো আমি নিষ্কর্মা হয়ে গেলাম দুর্গাপুজোর সময়। তো সেক্ষেত্রে তিনি তখন খুব মনোকষ্টে ভুগছিলেন। বোনের এই মনোকষ্ট করতে মশাই সামলাতে পারলেন না। তো তখন তিনি তার 5 ছেলেকে, মানে হরিধন, শঙ্করলাল, জটাধারী, এইসব তাদের নাম আর কি, আমাদের 5 দাদু, জীবনধন, তো সবাইকে ডেকে উনি বললেন যে ব্রাহ্মণ পণ্ডিতদের থেকে বিধান নাও, বিধান নিয়ে দেখো যে যে বেদিতে দুর্গা, এই জগদ্ধাত্রী পুজো আমাদের হচ্ছে, সেখানে দুর্গাপুজো হতে পারে কিনা। আচ্ছা, একই ঠাকুর দালানে দুর্গাপুজো জগদ্ধাত্রী পুজো, সেটা তো ইষ্ট দেবীর অপমান বলা যেতে পারে। মানে জগদ্ধাত্রীকে আমরা ইষ্ট মানছি না একে মানছি, দুর্গাকে মানছি না কালীকে মানছি। তো তখন কেউ তো বললো, কোনো ছেলে বেনারস, কোনো ছেলে মানে দেওঘরে, বদ্রীনাথ ধামে তখন আমাদের দাদুদের বাড়ি টাড়ি ছিল, তারা মানে শীতকালে পরিবর্তনের সময় যেতেন, ওখানে থাকতেন 1 মাস 1.5 মাস। আমরা ছোটবেলায় দেখেছি পশ্চিমের হাওয়া খাওয়া আর কি, পশ্চিমের হাওয়া খাওয়া। বাঙালির তখন পশ্চিম বলতে দৌড় হচ্ছে ওই দেওঘর, মধুপুর, কাশী, মধুপুর, এইসব। একদম একদম। যারা আর একটু এগোতেন তারা হচ্ছে বেনারস, বেনারসে গিয়ে একটা বাড়ি করবেন, মানে গঙ্গা স্নান। আমার দাদু মারা গেছেন বেনারসে। আচ্ছা, তো দেখা গেল যে সবাই পণ্ডিতরা বিধান দিলেন যে হ্যাঁ হতে পারে, হতে পারে। কেউ বেনারস থেকে বিধান পেলেন, কেউ দেওঘর থেকে পেলেন, কেউ এ থেকে পেলেন, মানে ওই তোর ওটাকে কি বলে, হরিদ্বারও গিয়েছিল, সেখান থেকে পেলেন। তো বিভিন্ন জায়গা থেকে বিধান পাওয়ার পর এখানে দুর্গাপুজো শুরু হলো। হ্যাঁ, কৃষ্ণচন্দ্র রায়ের বাড়িতেও তো সেই জগদ্ধাত্রী পুজো, দুর্গাপুজো একই বেদিতে একই জায়গায় হচ্ছে। কোথায়? কৃষ্ণনগরের কথা বলছি, কৃষ্ণচন্দ্র রায়ের কথা বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তবে ওদের মন্দিরটা বোধহয় আলাদা। হ্যাঁ, মন্দির একটা আলাদা, মন্দির জগদ্ধাত্রী মন্দিরটা আলাদা। হ্যাঁ হ্যাঁ, আন্ডার ওয়ান রুফ দুর্গা জগদ্ধাত্রী কালী। এখানে সাবর্ণ রায় চৌধুরী বা কলকাতার গোড়াপত্তন যাদের আছে, বা সোহাবাজারের দেব বাড়ি, সবই নবকৃষ্ণদেব। কেন আমাদের একটা পুজো, আমাদের বঙ্কিমচন্দ্রও তো বলেছেন, মা যাহা ছিলেন, যা হইয়াছেন, যাহা হইবেন, এই 3টে কথার মধ্যে আনন্দমঠেতে উনি এই জগদ্ধাত্রী, কালী এবং দুর্গার কথাই বলেছেন। আচ্ছা, সেই থেকে হচ্ছে মোটামুটি এই 1948 আমাদের সেন্টিনারি হয়ে যায়। আচ্ছা,
তো তখন তো আমি কেউই জন্মাইনি। সে তো নিশ্চয়ই আমার জন্ম 58-এ। হ্যাঁ, তার মানে আরো 10 বছর, হ্যাঁ 10-11 বছর পর আর কি। 10 বছর পর দেখা যাচ্ছে যে 47-এ যখন ফ্রিডম, তারপরে একটা খাদ্য আন্দোলন এই 58-এ গিয়ে দেখা গেল 47-এর জায়গায় 48-এ এইসব আন্দোলনের জন্য রেস্ট্রিকশন অনেক কিছু ছিল, সেন্টিনারি তখন হতে পারিনি। আচ্ছা, 58-এ গিয়ে সেন্টিনারিটা হয়, সেই বছর আমি জন্মেছি। তো এবার কোন এক বৌদি আমাকে বলছেন, মানে তুই চিনবি, তোরা তো মার্কশিটেও তার সিগনেচার আছে, তো ডক্টর অনাদিনাথ দাস, যিনি ইউনিভার্সিটি কন্ট্রোলার ছিলেন, একদম ঠিক, ওনার স্ত্রী আমাকে একদিন বলছে যে দেখো 48-এ আমি তোমাদের বাড়িতে, এই 58-এ তোমাদের বাড়িতে আমি এসেছিলাম। তাই নাকি? 58-এ তো আমার জন্ম, তুমি কি বলছো বলো। তো বৌদির সঙ্গে গল্প করতে করতে আমি জানলাম, আমাদের মায়ের বয়সী, তো গল্প করতে করতে জানলাম যে তিনি 58-এ এখানে এসেছেন। তো 58-এ নাকি সেন্টিনারিতে ফেস্টিভ্যালটা হয়েছিল। না বৌদি, এটা ভুল হচ্ছে, 48-এ সেন্টিনারি ছিল, 58-এ ওটাকে উদযাপন করা হয়েছে এই কারণে যে তখনকার যে পরিস্থিতি ছিল সেই পরিস্থিতিতে সেন্টিনারি করে লোকজন মানে নিমন্ত্রণ জানিয়ে তো বিরাট কিছু উৎসব পালন করা যায় না, পরিবেশটা এরকমই হয়েছিল। আচ্ছা অমরনাথ, একটা কথা জিজ্ঞাসা করি, যে এই যে অমৃতলাল দা, যেটুকু জানি সেটুকু হচ্ছে তো বাঁকুড়ার কোতুলপুরে তো তিনি থাকতেন, সেখানে আচ্ছা খুঁজেছি, সেগুলো দিদির নামে জমি ভেস্টিং হওয়ার পর মানে দেখা যায় যে 60 বছর যদি কেউ ওখানে না গিয়ে থাকে, কিছু না করে থাকে, তাদের নামে পর্চা টর্চা হয়ে গেছে। আচ্ছা, তো অনেকটা লাগে, সেখানে একটা দায়ের দিঘি আছে। আমার দাদা আমার সঙ্গে গাড়িতে ছিল, তো আমি দাদাকে বললাম যে ঠিক আছে, যখন কিছু পাওয়াই গেল না তো এক কাজ করে দিঘিতে 4টে ঘাটেতে 4টে সিল করে দিয়ে যাই আমরা। আচ্ছা, তো বললো কি যে তুই আর ব্যয় বাড়াসনি, অনেক ব্যয় হয়েছে, কিন্তু স্মৃতিটুকু থাকতো, একটা ব্যাপার আছে। হ্যাঁ, ওখানে শুনেছি যে মানে 58-এ গিয়ে আমার জ্যাঠারা, মানে বয়োজ্যেষ্ঠ জ্যাঠা বাবারাও তখন ছোটদের দলে পড়ে গেছে, তো 58-এ তখন ওনারা গিয়ে গাড়ি করে গিয়ে, তখন গাড়ি হয়েছে আর কি চলছে, তো 1958-এ তারা গাড়ি করে গিয়ে ওখানে একটা ফলক লাগিয়ে এসেছিলেন। আচ্ছা, সেটা কোন এক দের বাড়িতে পড়েছে, তারা আমাকে ঢুকতেও দেয়নি, কোথায় চণ্ডীমণ্ডপ ছিল না ছিল তারা ঢুকতেও দেয়নি। তো আমরা চলে এলাম ওখানে, ভদ্র বলে একটা পরিবারের সাথে যোগাযোগ হলো, বর্ধিষ্ণ পরিবার, খুবই ভালো, তারা ভদ্রতা করলো, ভদ্র পরিবার, মানে সবাই মানে অতি শিক্ষিত মানুষ, শিক্ষিত শুধু ডিগ্রির দিক দিয়ে নয়, তাদেরকে আমি প্রশংসা এই জন্য করি, বাড়িতে যে ছেলে মেয়েগুলো ডক্টরেট করছে বা এমএসসি পড়ছে, সেই ছেলে মেয়েগুলো এসে ঢক ঢক করে প্রণাম করতে শুরু করলো। আমাদের এখানে তো এসব রীতি রেওয়াজ উঠেই গেছে, ঠিক একরকম উঠেই গেছে। আচ্ছা, আমি একটা কথা বলি, এই অমৃতলাল দা ওখানে তার মানে পেশাটা কি ছিল? কেন ইতিহাস অনুযায়ী আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে ওখানেতে তারা যে ব্যবসা করতেন সেটা হচ্ছে জমি জমা, কিছু চাষবাসের কথা রয়েছে, আর কিছু বোধহয় রয়েছে কিছু বন্ধকি কারবার, এইগুলো তখনকার দিনে ওইসব এলাকার মানুষজন আর কি করতেন আর কি, গন্ধবণিকদের মধ্যে প্রচলন ছিল। আচ্ছা, কেউ করতো ওখানে, যেমন কেশবনাথ ফ্যামিলি, কেশবনাথ মানে জয়মিত্রী স্ট্রিট, দর্জিপাড়া, তো ওদের ফ্যামিলি থাকতো, ওরা তখন সোনা, গন্ধ, বাতি, মোম এইসব নিয়ে ব্যবসা করতো। হ্যাঁ, গন্ধ দ্রব্য, হ্যাঁ তার মধ্যে পড়ে, ধূপ ধুলোর সাথে মানে হার্ডওয়্যার দোকান থেকে আমি জানতে পারলাম যে ওরা কলকাতায় চলে এসেছিল, ব্যবসা করে প্রতিষ্ঠা লাভ করেছিল, তো ওরা গন্ধমণি, আমার পিসির বিয়ে হয়েছে ওই বাড়িতে। আচ্ছা, তো তারা চলে এসেছিল, আবার আমাদের ফ্যামিলি চলে এসেছিল কিছু পয়সা উপার্জনের জন্য, কারণ 5টা ছেলে নিয়ে দাদু
মানে ওখানে নাজেহাল অবস্থা, চাষবাসের কাজেতে কতটুকু তদারকি তারা করবে বা তাদের শিক্ষা দীক্ষা হবে না। তো এইসব এতে উনি কলকাতায় চলে আসেন, কিন্তু কলকাতায় আসার আগে ওরা গুরুগৃহে ডোমজুড়ে থাকেন। হ্যাঁ, ডোমজুড়ে। ডোমজুড়ে থাকার পর মানে গুরুর আশ্রয়ে থাকেন। তারপরে একটা ছোটখাটো বাড়ি কিনে, যেটা আমি বসবাস করি বর্তমানে, এই বাড়িটা খুবই জরাজীর্ণ হয়ে গেছিল। আমার কেন জানি না মনে হচ্ছিল যে এই বাড়িটাকেই রিমডেল করবো আমি। তো সেইভাবে আবার রিপেয়ারিং করে সেখানেই আমি বসবাস করি। তো এখন প্রশ্ন হচ্ছে যে সেই সময় উনি এসে মাথায় করে তেল বিক্রি করতেন, আমি জানি যে মিষ্টির তেল। মিষ্টির তেল বলতে আমরা যেটাকে বলি কেরোসিন। হ্যাঁ, সেই সময় তো 1823-এ প্রথম কেরোসিন আর কি এখানেতে যেসব মানে বাবুদের বাড়িতে সে সময় হতো কি বাড়ির গেটের সামনে একটু রেডির তেল চলতো, আর ধনীদের বাড়িতে যেটা হতো সেটা হচ্ছে গিয়ে নারকেল তেলের কুপি জ্বালানো হতো। সেই সময় এই চলে এলো আমাদের কেরোসিন আর কি, মানে বার্মাসেল কোম্পানি তখন এটা ডিস্ট্রিবিউশন শিপও দিচ্ছে, এখানে চলে এলো কেরোসিনের ধূপ। তা সেই সময় কিন্তু মানে বাঙালি বলুন আর আমাদের ভারতবর্ষের লোকরা বলতো কয়লা তেল, আর ইউরোপে যেটা বলতো সেটা বলতো ল্যাম্প অয়েল। একদম একদম। তো সেই জায়গাটাতে দাঁড়িয়ে উনি কেরোসিন নিয়ে আচ্ছা বিক্রি করতেন। দোকান ছিল না ঘুরে ঘুরে করতে হতো? ঘুরে ঘুরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর ওনার কাছে একটা ট্রলি টাইপ এলো, ট্রলিতে করে উনি তেল নিয়ে, মাথায় অত ওজন নিতে পারবে না, তেলের মানে ডিমান্ডও বেড়েছে, তো তখন উনি ওইটা করতেন। কিন্তু ছেলেপুলেদের লেখাপড়ার দিকে উনি লাগিয়ে দিয়েছিলেন। আচ্ছা, লেখাপড়া পড়ো। আচ্ছা, এই তেলগুলো তো সাধারণত বড়লোকদের বাড়িতে আলো জ্বালাতেই ব্যবহার করা হতো, তো তখন তো বাজারে হাটে সব জায়গায় ব্যবহার হতো। আচ্ছা, হ্যাঁ, তেলের কুপি, কেরোসিন তেলের কুপি। হ্যাঁ, তো এই কেরোসিন তেলের তেলের দাম কত কম ছিল, কত কম ছিল। এখন তো সব জিনিসেরই দাম বেড়েছে। এই খদ্দের কারা ছিলেন তার? খদ্দের তো বায়ার তো তোর বাজার হাট সর্বত্র। আচ্ছা, গঞ্জে গ্রামে সর্বত্র বায়ার। আচ্ছা, তো তখনকার দিনে যেসব ধনী পরিবার সব ছিল বা ইংরেজ ছিল, তাদের কাছেও কি উনি বিক্রি করতে যেতেন? কিরকম? লাটের বাড়িতে, বড় লাটের বাড়ি, ছোট লাটের বাড়ি, আমাদের ছোট লাটের বাড়ি ছিল তোর ন্যাশনাল লাইব্রেরি। তো এইসব জায়গায় উনি তেল দিতে যেতেন। আচ্ছা, তেল দিতে যেতেন। আবার পরবর্তীকালে ওনাকেই, ওনার ছেলে যখন হরিধন না বয়স হলো বড়, তো তখন সে AA পাস, স্যার সবক মানুষদের সঙ্গে মিশতে পারেন। তো উনি তখন মানে ওই বার্মা ছেলেরই ডিলারশিপ নিলেন। আচ্ছা, সেটা নিয়েও কিন্তু দেখা গেল যে উনি ওইভাবেই মানে বিক্রি পাটার এটা, তখন হয়তো লোকজন দু চারটে রেখে, কিছু লোক দিয়ে, বাবার বয়স হয়েছে, উনি তো আর তেল নিয়ে ঘুরে ঘুরে বেড়াবেন না, তো লোকজন রেখে উনি এইসব তেল সাপ্লাই করতেন। আর কিছুদিনের মধ্যে দেখা গেল ওই 1901 এরকম সময় বা মানে 1890s দিকে দেখা গেল যে উনি মানে পেট্রোল ডিজেলেরও তখন ব্যবসা পেয়েছেন, ব্রিটিশের থেকে বার্মাসেলের ডিলার হয়েছেন। ব্যবসার পরিধিটা বাড়লো, এবং ক্যানিং স্ট্রিটে ভোলানাথ দত্ত পেপার হাউস, আমাদের স্কটিশ মানে পাশেই ছিল, ওদের একটা ক্যানিং স্ট্রিটে বাড়ি ছিল। সেই বাড়ির তলায় একটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার ছিল। আচ্ছা, সেই রিজার্ভারের থেকে তেল বিক্রি করে, এবং তখন কাস্টাওয়ারের একটা বিরাট বড় পাম্প সেখানে বসানো হলো ফুটপাতে। আচ্ছা, সেইখানে গিয়ে সবাই গাড়ি তেল নিয়ে আসতো। তখন কলকাতা শহরে হয়তো গোটা 10-20 গাড়ি রয়েছে। এই থেকে ডিলারশিপটা উনি কলকাতায় অনেকগুলো পেট্রোল পাম্প টাম্প করেন। তাহলে তারপরে এই আর্থিক অবস্থা ফিরলো, তারপর জগদ্ধাত্রী পুজো বাড়িতে শুরু হলো। আচ্ছা, কালী পুজো কি দুর্গা পুজো আগে থেকেই হতো? আচ্ছা, দুর্গা পুজো তো বললাম তার পরে হয়। আর কালী পুজোর মধ্যখানে একটা বলতে পারি ফ্রেন্ডলি ম্যাচের মতো।
আচ্ছা, ওটা কতদিনকার হলো বয়স? ওটাও মানে আমরা ছোটবেলা থেকে জেনে আসছি, ওটার বয়স জানি না আমি। আচ্ছা, কোনো বাজে দিয়ে লাভ নেই, কারণ অনেকেই দেখি যে এই যে কেশবদার কথা বললাম, তো কিছু কিছু জিনিস ভালোটাই বেছে নিতে হয়, কিন্তু আমার কাছে অবিশ্বাস্য মনে হয় যে ওরা বলে 350 বছরের পুজো, কিন্তু কি করে সম্ভব? 350 বছর আগে কলকাতায় ওরা আসেনি। না না, সেটা তো এটা ঠিকই বলেছিস, কেন এটা আমরা ইতিহাসে যেটা পাচ্ছি মোটামুটি ভাবে যে সময়কালটা, সেই সময়কালটা বলা হচ্ছে 1500 শতাব্দীতে প্রথম রাজশাহীতে কংসনারায়ণ প্রথম পুজো করলেন, বাসন্তী পুজো, তারপর ভাদুরিয়ার রাজা করলেন জগৎনারায়ণ রায় পুজো। কিন্তু অনেক পরিবারে এখন শুনছি হ্যাঁ যে 500-700 এরকম বছরের পুজো নাকি অনেক বাড়িতে বলা হচ্ছে, কিন্তু অঙ্কের হিসেবে মিলছে না, এবং বারোয়ারি পুজো নিয়েও যেগুলো বলা হচ্ছে যে বাগবাজারের পুজো, সিমলা ব্যায়াম সমিতির পুজো সবচেয়ে প্রাচীন, কিন্তু ইতিহাস ঘেটে দেখতে পাচ্ছি সবচেয়ে প্রাচীন পুজো বারোয়ারি 1906 সালে মানিকতলা ছায়া সিনেমার পাশে টিকিয়াপাড়ায় প্রথম পুজো শুরু হয়েছিল। আচ্ছা আচ্ছা, তার অনেক পরে 1906 প্রথমে টিকিয়াপাড়া, তারপর আরো কতগুলো ওই সুকিয়া স্ট্রিট, বৃন্দাবন মাতৃ মন্দির, বাদুর বাগান পার্ক, শিকদার বাগান, তারপর ভবানীপুরে, এইসব হবার অনেক পরে মানে 1912, 13, 16 এই সময়টায় বাগবাজার আর এখানে পুজো। যাই হোক, বারোয়ারি পুজোর কথা বাদ দিই, আমি আবার বলি এই যে অমৃতলাল দা ট্রাস্টি এই বাড়ির যে পুজো, এই পুজোর রীতিনীতির বৈশিষ্ট্যটা কি, আলাদা করে বলার মতন কি বৈশিষ্ট্য? আলাদা করে বলার মতো কিছু বৈশিষ্ট্য নেই। এখানে রান্না করা ভোগ তো হয় না? না, রান্না করা হয় না। আমাদের 16টা লুচি, বেগুন ভাজা, আলু ভাজা মিলিয়ে এটা হচ্ছে ভোগ, তারপর সেটাকে মিশিয়ে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, অন্য লুচির সাথে মিশিয়ে দেওয়া হয়। তো এই ভোগটা রেগুলার হয়, দুবেলা এই ভোগের আয়োজন হয়। আচ্ছা, তো প্রথাগতভাবে চলে আসছে। কুমারী পুজোর একটা কি বৈশিষ্ট্য আছে শুনেছি দাওয়ারির, এই অমৃতলাল দাওয়ারির? কুমারী পুজোর বৈশিষ্ট্য বলতে, আমি প্রথম কুমারী পুজো করি 5 বছর আগে, 75 সালে। এই 175 যখন আমাদের হলো, এবার 179, 5 বছর আগে। তো করে আমি বললাম যে মেয়েরা কেন করবে, ছেলেরা তো করতেই পারে। স্বামী তো পুজো করেছিলেন পুজো, তাই তো, একটা মুসলমানের মেয়েকে নিয়ে। তাই তো অমরনাথে। হ্যাঁ, আর তোর নামটাও অমরনাথ। তো এইবার আমি তখন চেপে ধরেছিলাম যে আমি পুজো করতে বসবো। তো বাড়ির লোকেরা বললো হ্যাঁ করো। এখন কোন শাস্ত্রে কোন বিধানে আছে বাড়ির মেয়েরা করবে, ছেলেরা কেন করবে না? তো আমি তখন শুরু করলাম। তো সত্যি সত্যি এটা একটা অন্য ফিলিংস, আমি বলে বোঝাতে পারবো না। মানে মা যে আসছেন বা এসেছেন, সেইটার উপলব্ধি তখন যেভাবে হয়, যে মেয়েকে কিভাবে সেবা করতে হয়, এসেছেন, মানে তখন মৃন্ময়ী চিন্ময়ীতে পরিণত হয়ে গেলেন, তাই তো? একদম একদম একদম। আমি তোকে ছবি ফবি দেখাবো, তখন মায়ের রূপই আলাদা, তো ভীষণ ভালো লাগে। আচ্ছা, আরেকটা কথা বল, এটা শুনেছি আমি যে তোদের বাড়িতে একটা বিষয় আছে, সেটা হচ্ছে নাকি একটা হাঁসের ডিম নিয়ে কি একটা ব্যাপার আছে? হ্যাঁ, সেটা হচ্ছে শুভচনী পুজো। আচ্ছা, মানে আমি এটার ডিটেলস বলতে পারবো না, শুভচনী কথা হয়, মায়ের ব্রত, একটা ব্রত, ব্রত। তো সেই পুজোটা হওয়ার সময় দুটো হাঁসের ডিম লাগে, খোয়া হাঁসের ডিম, দুটো দেশি হাঁসের ডিম লাগে। আর পুজোটা শেষ হয়ে গেলেই আমরা বেড়ালের মতো বসে থাকতাম। তুই তো দিব্যেন্দু দা, দেবাশিস দা সবাইকেই চিনিস, তারা এখন গত হয়েছে। তো আমরা বসে থাকতাম যে ওই ডিম দুটো চুরি করতে হবে। ডিম দুটো ছেলেরা চুরি করে নিলে সেটা নাকি শুভ। আমরা তো চুরি করেই সঙ্গে সঙ্গে ডিমের লালা সাদা কি অংশ, কুসুম অংশ ভাত গেল না গেল, সঙ্গে সঙ্গে কপালে ফাটিয়েই প্রকাশ করে মুখে ঢেলে দিতাম। কারণ আর একজন হাত থেকে একটু
নিয়ে নিতে পারে। হ্যাঁ হ্যাঁ, এখন দেখি সেসব গুলো নেই, মানে আমাকেই এখন চুরি করে দিতে হয় নাতিদেরকে, এই বাবা তুই এদিকে আয়, তোকে একটা জিনিস দেবো। তো বলো তুমি মজা করছো, তুমি এটা কি আমাকে ডিম দিচ্ছ কেন, কাঁচা ডিম দিচ্ছ কেন? তারা খেলো, এই করলো, খুব আনন্দ করে, এই ব্যাপার। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু যোগসূত্র খুঁজে পাচ্ছি সেই জন্য বলা, সেটা হচ্ছে যে তোদের বাড়ি যখন জগদ্ধাত্রী পুজো হয় তখন ওই যেমন দুর্গার সঙ্গে জয়া বিজয়ার ব্যাপারটা থাকে সখী, সেখানে দেখেছি যে দুজন জুতো পরা পর্তুগিজ মতন যারা আর কি পাহারা দেয়, এরকম একটা বিষয় থাকে আর কি। দাঁড়িয়ে আছে, জুতো পরে কোনো ঠাকুর দাঁড়ানো, কোনো ঠাকুরকে দেখবি না, তাদের জুতো থাকে। তো আমাকে অনেকে প্রশ্ন করেছিল যে এদের জুতো কেন। তো একবার আনন্দবাজারে এটা নিয়ে লেখালেখি হয়েছিল। অ্যাকচুয়ালি তখন ওই সময়ে মানে ফরাসডাঙ্গা, মানে আমাদের ফরাসডাঙ্গা কোনটাকে বলা হতো নামটা কোনো ভুলে যাই, আরে ইংরেজদের সময় আমলে ফরাসডাঙ্গাতে তারা সেন্টার নিয়েছিল পর্তুগিজরা। এরা পরবর্তীকালে এরা বিভিন্ন বাঙালি বাড়িতে এরা চাকরি নেয়। আমাদের ধর চারটে তখন ঘোড়ার গাড়ি ছিল, আবার ছিল কুক ছিল কিছু বাড়িতে। তো সেই সব চাকরি বাকরি নিয়ে এরা নিজেদেরকে কোনোভাবে বাঁচায়, কারণ ইংরেজরা তাদের পেছনে লেগে পড়েছে। মানে এখন এনআরসি ফেনার্সি যা হচ্ছে আর কি, সেই সব গন্ডগোলের মতো লেগে পড়েছে। তো সেই সব কারণে তারা চাকরি নিয়ে নিয়েছিল, হয়তো সেই কারণেই দাদুরা যখন এইসব মডেল বানিয়েছিলেন চারটে সখী, তো সেই সময় 6টা সখী ছিল, আর এখন 4টে সখী। তো 4টে সখী আর 2টো ঘোড়সওয়ার, ওই 2টো ঘোড়সওয়ার থাকে একদম মাটিতে। আমাদের ঠাকুর দালানের জায়গা হয় না বলে তখন সখীগুলো ছোট ছিল, সাইজে ছোট ছিল, তো জায়গা হয় না বলে সেই জন্য, আর ঘোড়সওয়ারও ছোট ছিল। পরে বাড়ানো হলো, বড় করা হলো, মাটিরই মূর্তি হলো। আমি এখন সব ফাইবারে করিয়ে দিয়েছি, কারণ ফাইবার ছাড়া ওইসব ওজন ক্যারি করা মুশকিল। সন্ধ্যা মার্কা ছিলাম, আমাদেরকে বলতো যাও একটা নিয়ে লরিতে সাজানোর জন্য তুমি একটা এইভাবে সখীকে কাঁধে তোলো নিয়ে যাও। তো আমরা করতে পারতাম, এখন বাড়ির ছেলেরা এসব করতেই পারে না। তো সবই কাজের লোকের উপর ডিপেন্ড করতে হয়। তো তারাই ছেলে পুলে হয়ে গেছে, তাদের নিয়েই চালাচ্ছি যুদ্ধ, এই আর কি। তো সময় আসুক, লোকজন আসুক, অহংকার করে তার পুজো হয় না। তো আমরা খুব স্বাভাবিক সাধারণ খাওয়া দাওয়ার আয়োজন করি, 800-1000 লোক হয়। তো খুব আনন্দ করে পুজো দেখতে আসে। আমি এটা খুব ভালোবাসি যে শুধু নিজেরা ভালো ভালো খেলাম, পুজো করলাম তা নয়, মানুষ আসুক। এখানে একটা এমন তেজস্ক্রিয় ভূমি আমি মনে করি যে এই বাড়ির উত্তাপটা নেওয়া খুব মুশকিল, যেখানে মা 180 বছর আসছেন। তো সেখানে সত্যি তো তেজস্ক্রিয় জায়গা, যেমন দক্ষিণেশ্বর, কালীঘাট। তো সবাই এসে সেখানে আনন্দ করে, সেটা আমার খুব ভালো লাগে আর কি। এই যে শুভচিনী ব্রতের কথা তুই বললি না, ওর তার সঙ্গে হাঁসের তো একটা সম্পর্ক আছে, কারণ এরকম একটা গল্প আছে, মানে যেহেতু প্রত্যেক ব্রত কথার পেছনেই একটা করে গল্প থাকে আর কি। সেটা বলা আছে যে শুভচিনী দেবী হচ্ছেন রক্তবর্ণা, রক্তবসনা, চতুর্মুখী, হংস বাহিনী ও দিনুজা। তো এই দুর্গার সাথে মানে চণ্ডীর সঙ্গে তাকে বলা হয় শুভচণ্ডী। এই চণ্ডী দেবীর সঙ্গে দুর্গার সামঞ্জস্য থাকায় এই ব্রত কথাটা মেয়েরা মানে পালন করতো আগে লৌকিক দেবী হিসেবে। সেখান থেকেই এসছে, যেহেতু ওই হাঁস, সুতরাং ওই হাঁসের ডিম নিয়েও এরকম একটা গল্প আছে। তো যাই হোক, আরেকটা জিনিস আমার যোগসূত্র মনে হয়েছে যেটা, সেটা হচ্ছে যে ওই পর্তুগিজদের সঙ্গে যে এখন রিলেশনটা তৈরি হয়েছিল দাওয়ারির আর কি,
সেই সময় দেখা যাচ্ছে যে পর্তুগিজদের ইতিহাসও বলছে ওদের সবচেয়ে ফেভারিট ফুডগুলোর মধ্যে ওয়ান অফ দেম হচ্ছে হাঁসের ডিম। কোনো না কোনো রকম রান্নাতে তারা ওই হাঁসের ডিম ব্যবহার করবেই করবে, এরকম একটা ব্যাপার আছে ওদের আর কি। সুতরাং সেটাও মানে কোনো কারণে এটা কাজ করতে পারে। একদিকে শুভচিনী ব্রত, আরেকদিকে ওই পর্তুগিজদের মধ্যেও হাঁসের ডিমের প্রতি একটা, আমাদের যেমন মাছ ইলিশ আর চিংড়ি পেলে মানে পাগল হয়ে যায়, তেমনি পর্তুগিজদের সবচেয়ে প্রধান প্রিয় খাদ্যের মধ্যে ডিম। মানে ডিম দিয়ে তারা সকালে ব্রেকফাস্টও করছে, দুপুরে লাঞ্চও করছে, বিকেলে ডেজার্টও বানাচ্ছে, মানে এত ডিম তাদের প্রিয়। তো যাই হোক, এটা তো গেল একটা ঘটনা। এবার আমি সরাসরি চলে আসি যে পুজোর শেষ দিকটায় চলে আসি, ওই অষ্টমী এবং নবমীর যে সন্ধিক্ষণ, সে সময়টাতে একটা হোম যজ্ঞ হচ্ছে। একদম এখন যে পুজোগুলো হয়, হ্যাঁ 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 হ্যাঁ, মেয়েরা সবাই উঠোনে বসে এবং দু হাতে মানে অগ্নি সাক্ষী করে মায়ের কাছে প্রার্থনা রাখছেন, ধনু পোড়ানো হচ্ছে, তারপর কুমারী পুজো তো হলো, একই দিনে এইসব পর 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 মানে সকাল 6টায় সূর্য মানে উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পুজো চলবে এবং এক আসনে বসে ব্রাহ্মণ পুজো করবেন। আচ্ছা, আরেকটা জিনিস অনেক বনদি বাড়িতে আমি দেখি, জানি না তোদের ব্যাপারটা কি আছে, সেটা হচ্ছে এই পুরুত মশাই বা যারা ঢাকি বাজায় তারা শুনেছি যে এরা বংশ পরম্পরায় তারা আসেন এখানে থাকে। তো তাদের বংশের লোকেরা যদি কোনোভাবে দেখা যায় যে এই পেশায় এলো না, তো তখন তো তার ভাগনা তার ভাইপো কেউ না কেউ এসে ধরে। তো এইভাবে মানে আমাদের চোখে দেখা 3টে জেনারেশন দেখলাম। ধরো আমি প্রথম যাকে দেখেছি সুবোধ ঠাকুর মশাই, তারপর যাকে দেখেছি কানাই ঠাকুর মশাই। কানাই ঠাকুর মশাই ছিলেন সুবোধ ঠাকুর মশাই সম্বন্ধী শালা, তারপরে তার ছেলে, এইভাবে আর কি বংশ পরম্পরায় চলছে। এটা তো হয় না যে সেই ঠাকুর মশাইয়ের ছেলেই করবে, সে তো নিশ্চয়ই, এরকম কোনো নেই, বংশের একটু সম্পর্ক থাকতে হবে আর কি। যাই হোক, আচ্ছা এবার একটা কথা বল, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে যে এই ধরো যাক আমাদের যে জেনারেশনটা, আমরা যারা প্রায় 70-এর ঘরে পৌঁছতে চলেছি, আমাদের এই সময়টা পর্যন্ত তো দায়িত্ব নিয়ে এই বাড়ির এই যে রাজকীয় পুজো, কারণ দুর্গা পূজাকে শাস্ত্রে বলা হয়েছে অশ্বমেধ যজ্ঞের বিকল্প। তো সেইখানে দাঁড়িয়ে এই যে পরবর্তী প্রজন্ম যারা আসছে, তারা তো অধিকাংশ বাইরে চলে যাচ্ছে, বিদেশে চলে যাচ্ছে। এই ধারাটা আগামী দিনে কি মনে হচ্ছে, অন্তত তোর বাড়ির জায়গা থেকে এটাকে নিয়ে কি কোনো চিন্তা ভাবনা আছে যে পুজোটা ঠিক মতন ভাবে ঐতিহ্য মেনে, যেটা এখন 180 বছর হতে যাচ্ছে, সেটা 200 বছরে গিয়ে দাঁড়াবে কিনা? আমার ধারণা, ধর আমি তো খুব ভালো ছেলে ছিলাম না, আমরা কেউই ভালো ছেলে ছিলাম না, কয়েকজন গুটি কয়েক ছাড়া। আমার মতো ছেলে যদি এ বাড়িতে এসে পুজোটা নিয়ে এত কিছু করতে পারি, তো আমার মতো শয়তান আরো 10টা জন্মাবে, না জন্মানোর কিছু নেই। তো কেউ না কেউ ধরে নেবে। তো 180 বছর আগে তো আমি ছিলাম না, সে তো ঠিক, আর আগামী 8 বছর পরে থাকবো কিনা জানি না। তো আমি বিশ্বাস করি যে ঠিক আছে, এমন কিছু করে যেতে হবে যেটা আর একজন কেউ ধরার জন্য ব্যস্ত হয়ে পড়বে। সবকিছুতে তো একটা প্রমোশন চাইবে বাবা। তাহলে কি আমি কি তাহলে ওই যাত্রার ডায়লগ থেকে ধার করে বলতে পারি যে দুর্গার উদ্দেশ্যে তুই বলে দিচ্ছিস, তোমারে পুজিবে যে গোকুলে বাড়ি শেষে? একদম 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 ঠিক, গোকুলে বাড়ি শেষে, ঠিক। আর যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে যে তোর বাড়ির যে পরিবেশটা, সেই পরিবেশটার মধ্যে যারা আমরা গেছি, কিংবা আমার দর্শক বন্ধুদের বলবো যে তারা এই জগদ্ধাত্রী পুজোতে, কালী পুজোতে যদি যান, তাহলে দেখবেন আপনারা বিকে পালের মোড়ে দিনরক্ষিত লেন, এই দিনরক্ষিত লেনের 8 নম্বর বাড়ি, ওখানে গিয়ে বললেই হবে বিকে পালের মোড়ে যে দা বাড়ির পুজো আমরা দেখতে চাই। দর্শকরা সানন্দে ওই বাড়ি
বাড়ির এখন যিনি মানে প্রাণ পুরুষ, পুরো ব্যাপারটাকে মানে ধরে রেখেছে একদম। তো আমি নকল না 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 বললে হবে না, ওটা বিনয়, নকল বুদ্ধিকর বলবো না, আমি বলবো একা কুম্ভ রক্ষা করে আসল বুদ্ধিকর। তো সেই জায়গাটাতে অমরনাথের বাড়িতে গিয়ে অমরনাথ দর্শন করতে পারবেন। খুব অমরনাথও খুব বন্ধু বৎসল ব্যক্তি, এবং তার সঙ্গে সঙ্গে তার বাড়ির পুজোর যে ঐতিহ্য সেটাও আপনারা করবেন, এবং বাড়িটিকে যে সুন্দরভাবে রক্ষা করেছে সেটাও দর্শক বন্ধুরা গেলে দেখলে পরে বুঝতে পারবেন যে তারা যেন সেই পুরনো কলকাতায় ফিরে যেতে পারবেন টাইম মেশিনে চেপে। যাই হোক, খুব ভালো লাগলো অমরনাথ। আগামী দিনে আবার দেখা হবে, সামনাসামনি কথা হবে। আমি এই পুজোর ইতিহাসটা একটু তুলে দিতে চাইছি আমার দর্শকদের কাছে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। আর হ্যাঁ 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 একদম একদম। আর আমাদের দর্শক বন্ধুদের জানিয়ে রাখি শুভেচ্ছা। আজকেও আমি আমন্ত্রণ জানালাম, তাদেরকেও শুভেচ্ছা জানালাম বিজয়, জগদ্ধাত্রী পুজোতে আসুন। এখানে মোটামুটি আমি এইটুকুনি বলতে পারি, আপনাদের উপস্থিতিটা আমাদের কাছে খুব সম্মানের হবে। আতিথ্যতা কতটা দিতে পারবো জানি না, যতক্ষণ প্রসাদ মায়ের থাকবে ততক্ষণ পাবেন। ওকে, আজকে তাহলে এখানে শেষ করছি অমরনাথ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই।